আচ্ছা, এমএস ওয়ার্ডের তোমাদের এইগুলো আজকে যেটা করব সেটা হচ্ছে টেবিল ইনসার্ট ট্যাব থেকে ভালো করে দেখে নাও। আমাদের হোমের এগুলো হয়ে গেছে, ঠিক আছে। এবার ইনসার্টে আসি। ইনসার্টের মধ্যে থেকে আগের দিন আমরা পেজ, কভার পেজ, ব্ল্যাঙ্ক পেজ, পেজ ব্রেক করেছি, ঠিক আছে। আজকে যেটা করব টেবিল বলে যে অপশনটা, ওকে। তো টেবিল অপশনের কাজ কি? টেবিল অপশনের সাহায্যে কি করতে পারি? আমরা পেজের উপর টেবিল নিতে পারি। এবার টেবিল তৈরি হয় কি দিয়ে? কি দিয়ে টেবিল তৈরি হয়? কার্ড দিয়ে। এখানে টেবিল যেটা তৈরি হবে, এইটা একটা টেবিল, এই যে এটা দেখতে পাচ্ছ, এটা একটা টেবিল। এই টেবিলটা তৈরি হয় রো এবং কলম দিয়ে, ঠিক আছে। আমি একটা টেবিল এখানে নিই ইনসার্টের মধ্যে, দাঁড়াবো হেডারটা সেট করে নিই। ইনসার্টে গিয়ে টেবিলে গেলাম, টেবিলে গিয়ে এইরকম একটা ছক নিলাম, এটাকে বলা হচ্ছে টেবিল। কি করছো তুমি মোবাইলে? দেখে দাও মোবাইল, এইটাকে বলা হচ্ছে টেবিল। তো এই টেবিলটা রো এবং কলম দিয়ে তৈরি হয়। কোনগুলো কলম আর কোনগুলো রো বলো দেখি টেবিলের? রো কোনগুলো? এইরকম একটা দাগ দেখতে পাচ্ছি, আবার এইরকম ভাবে একটা দেখতে পাচ্ছি। তাহলে এইভাবে যেটা হরাইজন্টালি থাকে, এইটাকে একটা রো বলা হয়। টেবিলটার টোটাল এইটা হচ্ছে একটা রো, ওয়ান রো এই শেষ পর্যন্ত, ঠিক আছে। আর এই ভার্টিক্যালি যেটা থাকে লম্বালম্বি ভাবে, এটা একটা কলম। ক্লিয়ার? এই টেবিলে কতগুলো রো কতগুলো কলম আছে টেবিলটা ফলো করে বলো, কতগুলো রো আছে এবং কতগুলো কলম আছে? কলম বললে কটা? 8টা। আর রো? রো 8টা। এক দু রো দেখি, এটাতে একটা রো, ঠিক আছে, একটা রো। দুটো, তিন, চার, পাঁচ, কত হলো? 4, 5, 6, 7, 8, 8টা রো। 8টা রো এবং কলম হচ্ছে কতগুলো? এটা একটা কলম, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। কলম কতগুলো আছে? 9টা। আর রো কতগুলো আছে? 8টা। এবং এই রো এবং কলমের সংযোগস্থলে একটা করে ঘর তৈরি হয়েছে, এই ঘরগুলোকে বলা হয় সেল। সেল। তাহলে কতগুলো সেল আছে এই টেবিলটাতে? 8, 9, 72টা সেল আছে, ঠিক আছে। এইরকম কোন ছক বা টেবিল যদি তোমার প্রয়োজন হয় এমএস ওয়ার্ডের ডকুমেন্টে, তাহলে তুমি এটা নিতে পারবে, টেবিলে এটা নিতে পারবে। কি করে নিতে পারবে? একটা এখানে লেখা আছে, দেখবে এখানে লিখে দিয়েছি, ঠিক আছে, যে উই ক্যান টেক বা উই ক্যান ইনসার্ট এ টেবিল অন দ্য পেজ, পেজের উপর নিতে পারবে। টেবিল অপশানে যাবে, ইনসার্ট টেবিল অপশানে ক্লিক করবে, রো কতগুলো রো নেবে কতগুলো কলম নেবে লিখে দিবে, তারপরে ওকে করবে, তাহলে সেটা চলে আসবে। এই টেবিলটা যদি করতে চাই, তোমাদের সামনে যে টেবিলটা দেখতে পাচ্ছ, এই টেবিলটাতে কটা রো কটা কলম আছে বলো? এই টেবিলটা যদি করতে চাই কিভাবে করবে? এটাতে কটা কলম নেওয়া আছে বলো আগে? কলম কটা? 9টা। আর রো? 8টা। কলম দেখে নিই আমরা 9টা আছে কিনা। এটা একটা কলম, তাই তো? 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এবং 9, 9টা কলম আমরা কনফার্ম হয়ে গেলাম, ঠিক আছে। রো দেখি। রো আমরা নিচে আপাতত 1টা 2টো 3টে 4টে 5টা 6টা রো দেখতে পাচ্ছি আমরা। এদিকে 6টা, এখানে একটা 7টা, ঠিক আছে, আর উপরে একটা 8টা। এইখানে এইখানে দেখো এই রোটা একটু অন্য টাইপের লাগছে না? এখানে ক্লিক করলে একটা দাগ দেখতে পাচ্ছ, এই দাগটা ছিল, ঠিক আছে, এই দাগটাকে মিটিয়ে দেওয়া হয়েছে। এই দাগটাকে মিটিয়ে দেওয়া হয়েছে। সেটা কি করে মেটানো যায়? এটাকে বলা হয় মার্জ করা। দুটো সেলকে একটা সেলে পরিণত করাকে বলা হয় মার্জ করা। সেটা আমি তোমাকে দেখাচ্ছি, তাহলে এরকম ডিজাইনটা করতে পারবে। বুঝতে পেরেছো? এটা ডিজাইন করার জন্য মার্জ করতে হয়। যে আমরা নেমটাকে একটা ঘরে নিয়েছি, রোল, এখানে এখানে একটা, এখানে দুটো ঘর ছিল। কেমন দুটো ঘর ছিল দেখো ভালো করে, এই যে ওপরে একটা ঘর নিচে একটা ঘর, মাঝের দাগটাকে মিটিয়ে দিয়ে, এই যে মাঝের দাগটা এটাকে মিটিয়ে দিয়ে কি করেছি আমরা? মার্জ করেছি, ঠিক আছে। তাহলে এই মার্জ সেলটা তুমি করতে পারবে কি করে? এইরকম ডিজাইনটা করতে গেলে কি করে করবে? আগে টেবিলটা নেওয়াটা আমরা দেখে নিই, কি করে টেবিল নেব। ইনসার্টে যাবে, টেবিলের এখানে ক্লিক করবে, ডাইরেক্টলি এই ছকের মতন যেটা দেখতে পাচ্ছ, এখান থেকেও টেবিল নেওয়া যায়, এখান থেকেও নেওয়া যায়। অথবা স্পেসিফিক যদি বলতে চাও যে আমি ইনসার্ট টেবিলে ক্লিক করব, এই নিচে অপশন আছে ইনসার্ট টেবিল, পেয়েছো এটা? এখানে ক্লিক করবে, এখানে গিয়ে বলবে কতগুলো কলম নেবে, কলমের সংখ্যাটা এখানে বলে দেবে।
8টা 9টা যতগুলো বলবে। আমি বললাম 8টা কলম নেব এবং রো কতগুলো নেব আমি এখানে বলে দিলাম যে আমি এখানে 8টা রো নেব, দিয়ে ওকে করব। তাহলে 8টা রো এবং 8টা কলম দিয়ে টেবিলটা চলে আসবে। এইটা আমি স্পেসিফিক সংখ্যা বলে করতে পারি। আদারওয়াইজ তুমি ওইখান থেকেও করতে পারো। ওইখান থেকে বলতে এখান থেকে এখানে যাও। এইটা হচ্ছে একটা কলম একটা রো, দুটো কলম, তিনটে কলম, চারটে কলম, পাঁচটা কলম, 6, 7, 8, 9, 10টা কলম আসছে। ঠিক আছে, রো আসছে, একটা রো হলো, দুটো রো, তিনটে, চারটে, 5, 6, 7, 8। এইভাবে আমরা কলম যদি কমে নিই 10টা থেকে 9, 8, এখানে যদি ক্লিক করি তাহলে এই টেবিলটা এখানে তৈরি হয়ে যাবে। তাহলে মাউস দিয়েও আমরা করে নিতে পারি, যেটা সুবিধা হবে করবে, কোনো অসুবিধা নেই। দেখো 8টা 8টা আছে কিনা দেখে নিই। 1 2 এখানে 1 2 3 4 5 6 7 8টা রো, একটা কলম, দুটো কলম, 3 4 5 6 7 8। ঠিক আছে, কলম। এবার এই টেবিলটার এই উপরে একটা পয়েন্টার দেখতে পাচ্ছ এখানে, এই পয়েন্টারটা ধরে টেবিলটাকে মুভ করা যায়, সরানো যায়। ঠিক আছে, আর নিচের এই কর্নারে এটা ধরে টেবিলের চওড়াটা একটু বড় ছোট করা যায়। ওকে, এটা করতে পারবে। এবার তো একটা জিনিস ফলো করে দেখো যে এমএস ওয়ার্ডে তোমাদের এই ট্যাবগুলো হোম, ইনসার্ট, পেজ লেআউট, রেফারেন্স, মেইলিংস, রিভিউ, ভিউ, ডেভেলপার, অ্যাডিংস, তারপরে কোনো ট্যাব ছিল আগে? ট্যাব মনে ছিল না। টেবিলটা আমি ডিলিট করে দিই। সর্বশেষ কি পাচ্ছ তোমরা দেখতে এখানে? অ্যাডিংস বা ডেভেলপার যাই হোক এগুলো পাচ্ছ। ভিউ এর পরে আর ট্যাব থাকে না। টেবিল নিলে আরো দুটো ট্যাব আসবে এক্সট্রা। যখনই টেবিল নেবে তখন ওই টেবিলের জন্য দুটো এক্সট্রা ট্যাব আসবে। ওই টেবিলের যত কাজ ওই ট্যাব থেকে করতে হবে। ঠিক আছে, ইনসার্টে গিয়ে টেবিলে গিয়ে তুমি ইনসার্ট টেবিলে গেলে, দিয়ে দুটো টেবিল এখানে নিলে, মানে একটা টেবিল নিই আগে, টেবিলটা নিলাম। টেবিলের মধ্যে কার্সারটা আছে। এখন দেখো ডিজাইন বলে একটা ট্যাব এসছে আর একটা লেআউট নামক ট্যাব এসছে। ডিজাইন ট্যাবের ভিতর যতগুলো অপশন তুমি দেখতে পাচ্ছ এখানে এই টেবিলের জন্য অ্যাপ্লাই করতে পারবে, লেআউটটাও এই টেবিলের জন্য অ্যাপ্লাই করতে পারবে। যখনই টেবিলের ভিতর থেকে বাইরে পেজে চলে আসবে, পেজে এসে ক্লিক করবে, দেখো আর ওই দুটো ট্যাব নেই। আছে? নেই, কেননা এই টেবিলের জন্য এই দুটো ট্যাব এক্সট্রা তৈরি করা হয়েছে। টেবিলের ভিতর ক্লিক করো, ওই দেখো, টেবিলের বাইরে ক্লিক করো, নেই। বোঝা যাচ্ছে? তাহলে এই ট্যাবগুলো আমরা টেবিলের জন্য অ্যাপ্লাই করতে পারবো। এবার এখানে আমরা যেটা শিখবো ফার্স্ট, এখন যেটা শিখবো সেটা হচ্ছে কি করে আমরা দুটো সেলকে মার্জ করব। এই মাউসের ক্লিকটা এখানে ক্লিক করে যদি চেপে টানো তাহলে এটা সিলেক্ট হয়। সিলেক্ট হচ্ছে? এইভাবে সিলেক্ট করতে পারো, এইভাবে সিলেক্ট করতে পারো, যেভাবে খুশি সিলেক্ট করতে পারো। এই মাঝের দাগগুলো কি করে উঠাবো সেটাকে বলা হয় মার্জ করা। তাহলে হাউ টু মার্জ সেলস, এখানে স্টেপটা লেখা আছে। দেখো কি করে মার্জ করবে। প্রথমে সেলগুলোকে সিলেক্ট করবে, তারপরে লেআউট ট্যাবে যাবে। ফ্রম লেআউট ট্যাব মানে লেআউট ট্যাব হইতে কোথায় ক্লিক করবে? মার্জ সেল বলে অপশন পাবে। ঠিক আছে, দেখা যাক। তাহলে এই ডিজাইনটা করতে গেলে, এই ডিজাইনটা যদি করতে চাই, আমাদের উপরে এখানে মার্জ যাচ্ছে, এখানে 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 এরকম মার্জ যাচ্ছে। আচ্ছা দেখে নিচ্ছি আমি এখানে, দেখো। তাহলে এই ডিজাইনটা করতে চাইলে কি করবে? প্রথমে সেলগুলোকে সিলেক্ট করবে। এই দুটো সেলকে সিলেক্ট করো, এভাবে ক্লিক করে এইভাবে টানবে, সিলেক্ট হলো। মার্জ সেল, লেআউট ট্যাবে ক্লিক করবে, লেআউট ট্যাব ক্লিক হয়ে আছে। এখানে মার্জ সেল কোথায় আছে? মার্জ সেলটা কোথায় আছে দেখতে পাচ্ছ? আচ্ছা দেখতে পাচ্ছ, মানে দৃষ্টিশক্তি ভালোই আছে তোমাদের। ঠিক আছে, তাহলে মার্জ সেলে এখানে ক্লিক করো, এই দেখো মার্জ হয়ে গেল, বড় হয়ে গেল। এরকম নেম, রোল, ক্লাস, ক্লাস যদি করতে চাও তাহলে ক্লাস দিবে, ক্লাস না চাইলে দিবে না। আমি হয়তো নেম আর রোল করলাম। ঠিক আছে, এখানে এবার কি করলাম? সাবজেক্টের জন্য এইভাবে চারটেকে মার্জ করলাম, এইভাবে চারটেকে। ঠিক আছে, ওপরে সাবজেক্ট কথাটা লিখবো, মার্জ দিয়ে এইভাবে সিলেক্ট করলাম, এই দুটোকে মার্জ করলাম, আবার এইভাবে সিলেক্ট করলাম, এই দুটোকে মার্জ করলাম। এবার এখানে গিয়ে তুমি লিখতে পারো, দেখো সরি, এখানে সাবজেক্ট, ট্যাব। আচ্ছা পাশের ঘরে আসতে কি করে? মাউসে এই কিবোর্ডে ট্যাব মারবে, ট্যাব প্রেস করলে পাশের সেলে চলে যাবে। না হলে কি করতে হবে? মাউসে ক্লিক করে যেতে হবে, এক নাম্বার ক্লিক করে যেতে সময় লাগতে পারে। আর একটা হচ্ছে অ্যারো কি দিয়ে যাওয়া যায়, লেফট রাইট আপ ডাউন অ্যারো কি দিয়ে যেতে পারবে।
আর ট্যাব মেরে কাজ করাটাই বেটার হবে, ঠিক আছে? ট্যাব মারবে, ট্যাব মারলে একটা ঘর থেকে পাশের ঘরে চলে যাবে। বেঙ্গলি, ইংলিশ, হয়তো জিওগ্রাফি বা ম্যাথ, এটা নিলাম। টোটাল পার্সেন্টেজ এইখানে এবার স্টুডেন্টের নাম, ঠিক আছে? রোল, রোল এরকম নাম দিবে, ঠিক আছে? ক্লাস দিতে পারো, বাংলায় কত পেয়েছে, তাই এভাবে পরপর দেখো ট্যাব মারবে, একটা দুটো তিনটে অটোমেটিক নিচের ঘরে চলে আসবে, ঠিক আছে? এবার দেখো এই উপরের লেখাগুলো কিন্তু ওই রকম সেন্টারে নাই, তাই না? এখানে দেখো লেখাগুলো ঠিক মিডিলে আছে ঘরে, এটাও মিডিলে আছে, সাবজেক্টটা মধ্যখানে আছে, লেখাগুলো মধ্যখানে আছে, কিন্তু আমার এখানে লেখাগুলো কোথায় আছে? এখানে দেখছি উপরে চেপে আছে, এটা বাম দিকে আছে, তাই না? ঠিকঠাক নেই সাজানো। তো এটাকে কি করতে পারো, এইটা যে কোনো সেলে ক্লিক করে তুমি ওই লেআউট ট্যাবের ভিতরে অ্যালাইনমেন্ট বলে একটা গ্রুপ দেখতে পাচ্ছ, এর ভিতরে দেখো অ্যালাইনমেন্ট গুলো আছে। যদি এখানে 9 প্রকারের অ্যালাইনমেন্ট আছে, অর্থাৎ 9 রকম ভাবে এই সেলের লেখাটাকে তুমি 9 জায়গায় রাখতে পারো। এটা হয়ে আছে মানে টপ থেকে লেফটে আছে, টপ থেকে সেন্টার, এটা হচ্ছে টপ থেকে টপে থাকবে কিন্তু সেন্টারে থাকবে, ঠিক আছে? এটা টপে থাকবে, রাইটে থাকবে, এটা হচ্ছে সেন্টারে থাকবে কিন্তু লেফট সাইড চেপে, এইটা পুরোপুরি একদম সেন্টার। আর এটা হচ্ছে সেন্টারের ডান সাইড চেপে, এটা বটমের লেফট, বটমের সেন্টার অ্যান্ড বটমের রাইট, ঠিক আছে? মিডিল যেটাকে বলছি, এটা মিডিল বলছি আমরা। তাহলে সেন্টারের মিডিল যদি করতে চাই তাহলে এখানে ক্লিক করে একদম পুরো সেন্টারে আসবে। তাহলে এইভাবে একটা একটা করে সেল ক্লিক করে তোমাকে করতে হবে। আর তুমি যদি চাও না একটা একটা করে ক্লিক করতে চাইছি না, আমি অ্যাট এ টাইম পুরোটাকেই করতে চাইছি, তাহলে এই টেবিলের কানটা দেখতে পাচ্ছ, এখানে গিয়ে ক্লিক করে দাও, পুরো টেবিল একসাথে সিলেক্ট হয়ে গেল, ঠিক আছে? এবার এইটাতে ক্লিক করো, তাহলে দেখো সবাই চলে এলো। এবার তুমি পরবর্তীতে যদি লিখো তাও মিডিলই আসবে, এখানে দেখো এখানে কোন একজনের নাম দিলা, তাও কোথায় আসছে? মিডিলই আসছে, আসছে না? তাহলে এখানে আমরা এইভাবে এন্ট্রি করতে পারবো, ক্লিয়ার? তাহলে এই টেবিলের ডিজাইনটা তৈরি করতে পারবে কোথা থেকে? এই যে এরকম ভাবে যে ডিজাইনটা দেখতে পাচ্ছ, এই ডিজাইনের আমরা আপাতত কলম, কলম রো এগুলো ঠিক করতে পারলাম, ঠিক আছে? কিন্তু আরো কিছু ডিজাইন আছে, যেমন কালার আছে, এই যে বর্ডার গুলো আছে, এগুলো চেঞ্জ করতে হবে এরকম স্টাইলে নিয়ে আসতে গেলে। সেগুলো কি করে চেঞ্জ করবো সেগুলো আমরা দেখবো। তাহলে মার্জ সেলটা বুঝতে পারলে তো? মার্জ সেলটা কোথায় থাকে, কোন ট্যাবে থাকে? লেআউট ট্যাব থাকে। আর একটু শর্টকাট শিখিয়ে দিই তোমাদের মার্জ সেলের। মার্জ সেল মানে হচ্ছে দুই বা একাধিক সেলকে একটা সেলে পরিণত করা। তাহলে এখানে দুটো সেল বা চারটে সেল তুমি সিলেক্ট করো, সিলেক্ট করলে রাইট ক্লিক করো, সিলেক্ট করার পর মাউসে রাইট ক্লিক, রাইট ক্লিক করে এখানে মার্জ সেল লেখা আছে, দেখো, ঠিক আছে? তাহলে রাইট ক্লিক করে এভাবে সিলেক্ট করবে, রাইট ক্লিক করে মার্জ সেলে ক্লিক করবে, এখানে মার্জ সেল আছে, মার্জ সেল হয়ে যাবে। আমি আবার এটাকে আন্ডু করে নিলাম, কন্ট্রোল প্লাস জেড। আচ্ছা, কন্ট্রোল জেড নয়, তুমি ভুল করে এটা করে ফেলেছো, সেভ করে দিয়েছো, পরের দিন এসে তোমার মনে হলো এইখানে আমার আগে যেমন ছিল সেরকম ভাবে ঠিক করতে হবে, ঠিক আছে? তাহলে কি করতে হবে, এইখানে তোমাকে কলম এবং রো ঢোকাতে হবে, ঠিক আছে? তাহলে বলো দেখি আগের অবস্থায় আনতে গেলে এখানে এই সেলটার ভিতরে কটা কলম লাগাতে হবে এবং কটা রো লাগাতে হবে? তিনটে কলম, তিনটে রো। এই দেখো এইটা রো ছিল একটা, এই একটা রো ছিল, এই একটা রো ছিল, এবং কলম এই এই তিনটে কলম ছিল, তাই না? তাহলে এই সেলে ক্লিক করো, এটাকে স্প্লিট সেল লেখা আছে দেখতে পাচ্ছ? মার্জ সেলের নিচে কি লেখা আছে? স্প্লিট সেল। রাইট ক্লিক করো এবং এখানে কলমের নাম্বারটা বলে দাও, তিনটে কলম, এবং রো নাম্বার বলে দাও তিনটে, দিয়ে ওকে করে দাও। তাহলে দেখো আগের মতন পজিশনে পেয়েছো। এইখানে কটা হবে বলো, কলম কটা হবে? দুটো কলম, রো কতগুলো হবে? তিনটে। ওকে, তাহলে আগের অবস্থাতে চলে আসবো। তুমি নির্দিষ্ট কোনো সেলে ক্লিক করে সেই সেলের ভিতরে রো কলম সেট করতে পারো। এই যে আমি লাস্ট কর্নারে সেলটাকে সিলেক্ট করেছি, স্প্লিট সেলে গিয়ে এখানে বললাম এখানে তিনটে কলম এবং তিনটে রো ঢুকিয়ে দাও, দিয়ে ওকে করো। তিনটে কলম তিনটে রো ঢুকিয়ে দিয়েছে। এইরকম ভাবে সেলকে আমরা স্প্লিট করতেও পারি, ওর মধ্যে রো কলম ইনসার্ট করে দিয়ে, এই স্প্লিট সেল অপশনটাতে। ওখানে একটা অপশন ছিল কি, এটাকে আবার মার্জ করে দিই, ঠিক আছে? রাইট ক্লিক করো, মার্জ করো, হয়ে গেল। এখানে একটা অপশন ছিল দেখো, স্প্লিট টেবিল। সেল স্প্লিট করলে সেলটাকে আমরা রো কলমে ভাগতে পারছি। টেবিল স্প্লিট মানে কি, টেবিলকে ভেঙে দেওয়া। টেবিল অবশ্যই রো ওয়াইজ ভাঙবে, মানে এইরকম দুটো ভাগে ভাগ হবে না, কলম ওয়াইজ ভাঙবে না, বুঝতে পেরেছো? এরকম করে যদি কলম ওয়াইজ ভাঙতে চাইছি ভাঙবে না, রো ওয়াইজ ভেঙে যাবে। তুমি এইখান থেকে এইখানে কার্সারটা রাখো, দিয়ে স্প্লিট টেবিল বলো, দেখো এখান থেকে ভেঙে যাবে, দুটো টেবিল হয়ে গেল।
বুঝতে পারছো ভেঙে গেছে? আন্ডু করি। আচ্ছা, তাহলে যেখানে কার্সার রাখবে সেই কার্সারের এইখানে রাখলাম, এইখানে এইখানে প্রথমে রাখলাম, যে স্প্লিট টেবিল করলাম, লেআউট ট্যাবে যাবে, স্প্লিট টেবিল, দেখো টেবিলটা ভেঙে গেল, ওপরে হেডিংটা আলাদাভাবে থেকে গেল, এটা আলাদাভাবে হয়ে গেল। ঠিক আছে, এবার এই হেডিংটাকে তুমি সিলেক্ট করলে, একে তুমি হোমে গিয়ে চেঞ্জ করতে পারো, হোমে গিয়ে বোল্ড করলে, হোমে গিয়ে একে কালার দিলে, ঠিক আছে, হেডিং এর কোনো একটা লেখার কালার দিয়ে দাও, লেখার স্পেসিফিক কোনো একটা কালার দিলে, সেলের ভিতরে যদি কালার দিতে চাও শেডিং বলে অপশন আছে, তাহলে শেডিং এ গিয়ে কোনো একটা কালার চুজ করে নিতে পারবে, এইগুলো কালার তুমি দিতে পারবে, ঠিক আছে, ওইটুকুটাতে। তো এই ডিজাইনগুলো আমরা এখান থেকেও পারবো, এখানে আছে, এখানেই আছে, ঠিক আছে, এখানে পরে শিখবো। আমি এটাকে আন্ডু করলাম, আমি জয়েন্ট করে নিলাম, ঠিক আছে, আন্ডু করে আগের বছরে জয়েন্ট করে নিই। একবার ভেঙে দিয়ে পরবর্তীতে কিন্তু জয়েন্ট করতে পারবে না, ঠিক আছে, এটা মাথায় রাখবে। ভেঙে দিয়েছো আজকে, দিয়ে সেভ করে নিয়েছো, কালকে এসে ভাবছো এবার জয়েন্ট করবো, জয়েন্ট করার অপশন নেই। মার্জ সেল করলে স্প্লিট সেল করে ঠিক করা যায়, কিন্তু টেবিল যদি স্প্লিট করে দাও সেটাকে এখন কারেন্ট অবস্থায় আন্ডু অপশনে আমরা অ্যাপ্লাই করতে পারবো, কিন্তু কালকে এসে তো আন্ডু হবে না, তাই না? আচ্ছা, তো এইখানে আরো কিছু জিনিস আমাদের শেখার আছে টেবিলে। এই দুটো তো দেখিয়ে দিলাম তোমাদের আমি লেআউটের ভিতর থেকে, যেটা হচ্ছে স্প্লিট, এটা ঠিক আছে। আর কি কি অপশন এখানে আমার লেখা আছে আমরা দেখে নিই যে কি কি এখানে তোমাদের লিখিয়েছি। আচ্ছা, হাউ টু ইনসার্ট রো অর কলম ইন অ্যান এক্সিস্টিং টেবিল। টেবিল নিয়ে নিয়েছো, লেখা হয়ে গেছে, এবার তোমার মনে হচ্ছে আর একটা কলম নিলে ভালো হতো, আমাদের টোটাল এবং পার্সেন্টেজ আছে, গ্রেড তো নেই, সাবজেক্ট দিয়েছি মাত্র 4টে, সাবজেক্ট যদি বাড়াতে চাই বা আরো কিছু যদি অ্যাড করতে চাও, তাহলে তুমি কি করে কলম বা রো ঢোকাবে, ঠিক আছে। কলম ঢোকানোটা হচ্ছে ফ্যাক্টর, রো ঢোকানো কোনো ব্যাপার না, ঠিক আছে, রোটা ঢোকানো কোনো ফ্যাক্টর নয়। তবুও দেখাই, কলম অথবা রো, আমার টেবিলটা দেখো, আমার এখানে নেম আছে, রোল আছে, ক্লাসটা নেওয়া হয়নি, তাহলে একটা কলম নিতে হতো, ক্লাসের জন্য সুবিধা হতো। টোটাল আছে, পার্সেন্টেজ বেরোবে, কিন্তু গ্রেডটাও নেওয়া হয়নি, তাহলে আমি কলম নিতে চাইছি, ঠিক আছে, কলম নিতে চাইছি, ওকে। সেক্ষেত্রে কি করে কলমটা নেবে, দাঁড়াও এক মিনিট। ওকে, তাহলে আমরা কলম কি করে ইনসার্ট করব, ঠিক আছে। কলম ইনসার্ট করতে গেলে যেখানে কলম দরকার, যে কলমের, কলম এটা তো একটা ভালো করে ফলো করো, দেখো এই কলমের ডান সাইডে অথবা বাম সাইডে কলম ঢোকানো যেতে পারে। যদি রো ঢুকাতে চাও, যে কোনো রোয়ের দুটো জায়গায় রো ঢুকানো যায়, হয় এই রোয়ের উপরে ঢুকাতে পারো কিংবা নিচে ঢুকাতে পারো। তো কলম কোথায় নেবে তুমি বলো, পার্সেন্টেজের পরে নিতে হবে, রোল পার্সেন্টেজের পাশে, তাহলে রোলে যদি কার্সারটা থাকে তা ডানে আসবে না বামে আসবে, রোলের, রোল তোমার দিকে মুখ করে দাঁড়িয়েছে রোল, তাহলে ওর কোন দিকে আসছে, না ওইভাবে হলে হবে না, এইভাবে নিতে হবে, আমাদের দিকে দেখতে হবে, আমি সামনে আছি, আমার ডানে, তাহলে একে আমাকে ডান সাইডে নিতে হবে, আর ওইটার ক্ষেত্রে ডান সাইডেই হচ্ছে, ঠিক আছে। এইখানে কার্সার থাকলে এর বাম সাইডে হতো। তাহলে যে কোনো কলমে রাখো তুমি, এই কলমের যে কোনো জায়গাতে কার্সারটাকে রাখো, কোনো ব্যাপার নয়। যখন কলম ইনসার্ট করবা, যে এই কলমের যে কোনো জায়গাতে থাকলেই হলো, দিয়ে লেআউটে যাবা, ইনসার্ট বলে একটা এখানে অপশন আছে, দেখো এই দেখো কলম ইনসার্ট লেফট এন্ড ইনসার্ট রাইট আছে, দেখতে পাচ্ছ, দেখা যাচ্ছে। লেফট রাইট কার ক্ষেত্রে প্রযোজ্য, কলমের ক্ষেত্রে। অ্যাবভ বিলো কার ক্ষেত্রে প্রযোজ্য হবে, রো এর ক্ষেত্রে, কারণ রো হয় অ্যাবভে আসবে না হলে বিলোতে আসবে। তাহলে আমি এখানে রাইটে নিতে চাইছি, তার রাইটে একটা কলম চলে এলো, ঠিক আছে। এই ক্ষেত্রে এই টেবিলটা একটু ছোট করি, এই কোণাটাকে ধরে এইভাবে একটু ছোট করে নিই, না হলে আঁটবে না, ঠিক আছে, আরেকটু ছোট করে নিই, পরে দেখছি। তাহলে একটা চলে এলো কলম, এখানে পার্সেন্টেজে ক্লিক করলাম, এখানে গিয়েও রাইটে ক্লিক করলাম, তাহলে রাইটে গিয়ে একটা কলম এক্সট্রা আমি নিয়ে নিতে পারলাম। এবার আগের মতন ডিজাইনে তো নেই, এগুলোকে কি করতে হবে, আমাকে মার্জ করতে হবে, তাই না, তবে ঠিক হবে। তাহলে এই দুটোকে সিলেক্ট করো, দিয়ে মার্জ তুমি এখান থেকে করো বা রাইট ক্লিক করে করো, করলেই হলো, মার্জ করে নাও, মার্জ হয়ে গেল। এইখানে সিলেক্ট করো, এই দুটোকে সিলেক্ট করে মার্জ করে দাও, মার্জ হয়ে গেল। কিন্তু দেখো এখানে অ্যালাইনমেন্টটা ঠিক নেই, এই অ্যালাইনমেন্টটা সেই উপরে চলে গেছে, তাই না। কারণ লিখতে গেলে এখানে তুমি ক্লাস দিবা, উপরে চলে আসছে, এখানে পার্সেন্টেজ জায়গায় গ্রেড দেবা, গ্রেডটা কোথায় আসছে,
ওপরে চলে আসছে। আবার এই কান ধরো দিয়ে আবার ক্লিক করে দাও সেন্টারে, ঠিক হয়ে গেল। ঠিক আছে, এই তাহলে এইখানে এবার তুমি তার ক্লাস লিখতে পারবে, এখানে গ্রেডটা লিখতে পারবে। ক্লিয়ার? রো যদি ঢোকাতে হয়, রো কি করে ঢোকাবে দেখো, যে কোনো রোয়ে ক্লিক করো। সৌরভ দাস এই রোয়ে আছে আমি এখন, অ্যাবভ যদি অ্যাবভ করো তাহলে ওর উপরে ঢুকে যাবে, ওই দেখো। আর এখানে অমিত, আমি আছি এখানে নেমের এখানে আছে বা বেঙ্গলিতে আছি, হ্যাঁ বেঙ্গলিতে ক্লিক করলাম, দিয়ে বললাম বিলো, তাহলে ওর নিচে ঢুকে গেল, মানে 1 নম্বরে কাউকে ঢোকাতে হবে ধরে নাও। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা রোকে ইনসার্ট করতে পারি স্পেসিফিক লোকেশনে। তাছাড়াও আরেকটা মজার জিনিস হচ্ছে, তুমি যখন নাম লিখতে লিখতে এখানে গিয়ে শেষ হয়ে গেল, শেষ একজনের নাম লিখলে, এখানে কোনো একজনের নাম লিখলে, ঠিক আছে, ট্যাব মারো, এখানে রোল বসালে, একটা রোল বসাও, ক্লাস দাও, কোন ক্লাসের স্টুডেন্ট, কত মার্কস পেয়েছে, মার্কস বসালে, মার্কস বসানোর পর এবার এইখানে টোটাল আসবে, পার্সেন্টেজ আসবে, গ্রেড আসবে। এবার যদি ট্যাব মারি, কার্সারটা কোথায় যাবে? আমি তো ট্যাব মেরে এখানে ট্যাব মারছি, কার্সারটা শেষ হচ্ছে, এখানে গিয়ে আবার এই সেলে চলে আসছে, তাই না? এবার শেষ হয়ে গেছে, এবার যদি ট্যাব মারো কি হবে দেখো, কি হলো, রো চলে এলো। অর্থাৎ রো নিতে গেলে তোমাকে এক্সট্রা করে কোনো চাপের দরকার নাই, ট্যাব মারতে মারতে যাবে, লেখা শেষ হবে, অটোমেটিক রো বাড়তে বাড়তে চলে আসবে, অটোমেটিক্যালি রো কি হবে, বাড়তে বাড়তে চলে আসবে। তাহলে যত খুশি রো তুমি নিতে পারো, বুঝতে পারলে? রো দরকার কোথায়, ওপরে ঢোকাতে হবে, মাঝখানে ঢোকাতে হবে, তখন ইনসার্ট রো করে আমাদের রোটাকে দরকার হবে। ঠিক আছে, তাছাড়া রো নিচে অটোমেটিক ঢুকে যায়, কিন্তু কলমটা ওইভাবে ঢোকে না, কলম আমাদেরকে নিতেই হবে। তাহলে এইভাবে রো ইনসার্ট করতে পারবো। তাহলে রো বা কলম কি করে ইনসার্ট করবে, এই দেখো স্টেপটা ভালো করে দেখে নাও। প্রথমেই বলা হয়েছে সেট দ্য কার্সার ইন পার্টিকুলার পজিশন, অর্থাৎ নির্দিষ্ট জায়গায় কার্সারটাকে রাখো, ক্লিক করো, লেআউট ট্যাবে যাও, ক্লিক ইনসার্ট লেফট রাইট, এটা করতে পারো। কার জন্য এটা? কলমের জন্য। ঠিক আছে, কলমের জন্য লেফট রাইট অপশানে ক্লিক করবে, হয় লেফট না হলে রাইট। আর ইনসার্ট অ্যাবভ বিলো, এটা ক্লিক করবে কার জন্য? রোয়ের জন্য। বুঝতে পারা গেল? তাহলে এটা আমরা করতে পারি। এটা রাইট ক্লিক করেও কি হয় না, দেখি তো রাইট ক্লিক করা হয় কিনা। আমি ধরো এই ফার্স্ট কলমে আছি, এখানে রাইট ক্লিক করলাম, এই দেখো ইনসার্ট লেফট রাইট আছে অপশান, তাহলে এর মধ্যেও আমরা করতে পারবো। ওকে, এবার চলে আসি, হাউ টু ডিলিট এনি রো, কলম, সেল, টেবিল। মানে এগুলো ডিলিট করবে কি করে, কোনো একটা সেলকে ডিলিট করতে চাইছো, কোনো একটা রোকে ডিলিট করতে চাইছো, বা কোনো একটা কলমকে ডিলিট করতে চাইছো, পুরো টেবিলটাকে ডিলিট করতে চাইছো। টেবিল ডিলিট কি করে করবে, এই যে পাতায় লেখা আছে, টেবিলটা ডিলিট করবে কি করে? এখানে ক্লিক করে যদি কিবোর্ড থেকে ডিলিট মারো, তাহলে কি হবে, লেখা ডিলিট হবে, টেবিল ডিলিট হবে না। ঠিক আছে, সিলেক্ট করে ডিলিট মারলে লেখা ডিলিট হবে, টেবিল ডিলিট হবে না। তাহলে ডিলিট কি করে করবে, নির্দিষ্ট রো, কলম, সেল, দেখে নাও স্টেপটা কি বলেছি আমরা, স্টেপটা আগে ফলো করে নিই। এখানে বলা হয়েছে সেট দ্য কার্সার ইন পার্টিকুলার পজিশন, লেআউট ট্যাবেই যাবে, ডিলিট অপশানে যাবে, ডিলিটের ভিতরে গিয়ে ক্লিক এনি অপশান, ক্লিক অন এনি অপশান। ঠিক আছে, ক্লিক অন এনি অপশান, যে কোনো অপশানের ওপর ক্লিক করবে। তাহলে ডিলিটের ভিতরে কি কি অপশান আছে আমরা দেখে নিই আগে। দেখো, এইখানে গিয়ে আমি জাস্ট কার্সারটাই ফাঁকা জায়গাটায় রাখলাম, এই রোটাকে ডিলিট করতে চাইছি আমি, হ্যাঁ রোটা ডিলিট করতে চাইছি। তাহলে এখানে ক্লিক করলাম, লেআউট ট্যাবের ভিতরে ডিলিট বলে অপশানটা দেখতে পাচ্ছ, এই যে ঢেরা চিহ্ন দেওয়া আছে, ক্লিক করো। ডিলিটের মধ্যে 4টে অপশান আছে, ডিলিট সেল, ডিলিট কলাম, ডিলিট রো অ্যান্ড ডিলিট টেবিল। তাহলে তুমি কি ডিলিট করতে চাইছো? রো, তাহলে রোয়ে ক্লিক করো, দেখো ওই রোটা থাকলো আর নেই। এই রোয়ে যাও, ডিলিটে গিয়ে ডিলিট রোজ, আউট হয়ে গেল। তুমি একসাথে 3টে রো ডিলিট করতে চাইছো, 3টেকে সিলেক্ট করো, এতটা সিলেক্ট করার দরকারও নেই। ঠিক আছে, তুমি জাস্ট 2-1টা সিলেক্ট করো, ওখানেই বুঝে নেবে যে আমাকে রো বলেছে, তার মানে রোই ডিলিট করবে। ঠিক আছে, এখানে যাও ডিলিট রো, তাহলে একসাথে 3টে রো ডিলিট করে দেবে। তোমাকে বললাম ক্লাসের এটা রাখো না, ডিলিট করে দাও এই কলমটা, তাহলে এই কলমের যে কোনো জায়গাতে তুমি কার্সার রাখো, কোনো প্রবলেম নেই। ডিলিটে যাও, ডিলিট কলম বলো, তাহলে ক্লাসের কলমটা নেই, আউট হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা আনডু করলাম, সরি কন্ট্রোল জেড, আমি আগের অবস্থায় নিয়ে আনলাম। ডিলিট সেল বলে একটা অপশান ছিল তাই না, ডিলিট টেবিল, ডিলিট টেবিল মানে কি, কার্সার টেবিলের যে কোনো জায়গায় থাক,
এই টেবিল ডিলিট মানে পুরো টেবিলটাই ডিলিট, আনডু। আচ্ছা, আমি সেল ডিলিট করতে চাই, সেল বলতে এই ঘরগুলোকে সেল বলছে এক একটা ঘরকে, ঠিক আছে। এই কোনার ঘরটাকে ডিলিট করো, তাহলে ভালো বুঝতে পারবে। তুমি মাঝখানের কোনো ঘরকেও ডিলিট করতে পারো। সাপোজ এই 55 লেখা আছে, ঘরটাকে ডিলিট করবে, তাহলে কি হচ্ছে দেখো, যখন তুমি ডিলিট অপশানে ক্লিক করবে, ডিলিট অপশানে গিয়ে ডিলিট সেল বলবে, তোমাকে মেসেজ দিবে তোমার তো ডিলিট করে দেবো সেলটা, তাহলে নিচের ঘরটাকে তুলতে হবে ওপর দিকে, না ওই দিক থেকে এদিকে টানবা, ডিলিট করতে গেলে একটা ফাঁকা হয়ে গেলে একটা ঢোকাতে হবে, তাই না। সেই অপশানটা তোমাকে দিবে, ডিলিট সেলে যাও। এবার বলছি দেখো, বাম সাইড থেকে নিয়ে আসবা না নিচে থেকে আপ করবা, আমরা আপ, নিচে থেকে আপ করবো, ওকে। তাহলে নিচের দিকটা ফাঁকা হয়ে যাওয়ার কথা, হয়েছে ফাঁকা, কই হলো না তো, সেল ডিলিট হয়ে গেল। এই তলা থেকে টানলো না, এই দিক থেকে দেখি, আন্ডু করি, ডিলিটে গেলাম, সেল, আচ্ছা লেফটটাই থাক, বাম সাইড থেকে, এই দেখো এইরকম যে ফাঁকাটা দেখতে পাচ্ছ, এই যে এই ঘরটা ফাঁকা হয়ে গেল, ঠিক আছে, মানে ওকে ঢোকাতে গিয়ে ফাঁকা করে দিয়েছে। মানে কোনো সেলকে যদি ডিলিট করতে চাই, কোনা সেলটাকে যদি ডিলিট করি আমি, ডিলিটে গিয়ে ডিলিট সেল বলবো, তাহলে দেখবা ওই ওই কোনাটা এরকম ফাঁকা হয়ে যাবে, বুঝতে পেরেছো। তো এই জিনিসগুলো করা যায়, সেল ডিলিট করা যায়, প্রয়োজন পড়লে করতে পারো, দরকার না হলে করা দরকার নেই। এবার কি করবে, তাহলে ডিলিট কলাম, রো, টেবিল, বুঝতে পেরেছো, বোঝা গেছে তো। এগুলো করতে পারবে টেবিলটা অ্যাপ্লাই করে। নেক্সট কি কাজ আছে, হ্যাঁ এবার দেখো, টেবিলে তো মার্কস এন্ট্রি করলে, স্টুডেন্টের নাম, রোল, ক্লাস এগুলো বসালে, এবার টোটাল বার করতে হবে, পার্সেন্টেজ বার করতে হবে, আর গ্রেড বার করতে হবে। গ্রেডটা এখানে বার হবে না, নিজের মতন করে লিখে নেবে, ঠিক আছে। গ্রেড বার করা শিখবো আমরা এমএস এক্সেল যখন করব, তখন ফর্মুলা লিখবো, সেই ফর্মুলাতে অটোমেটিক গ্রেড বার হবে। এখানে টোটাল এবং পার্সেন্টেজ কি করে বার করবে সেটা তোমাদেরকে করতে হবে। তাহলে টোটাল ক্যালকুলেশনটা আমরা দেখে নিই, কি করে যে টোটাল ক্যালকুলেশনটা করব। যে ঘরে টোটাল বার হবে সেই ঘরে কার্সারটাকে রাখবে। এটা একটু ইম্পর্টেন্ট জিনিস, দেখে নাও একটু ভালো করে, দেখে নাও। হাউ টু ক্যালকুলেট টোটাল আর পার্সেন্টেজ, কি করে করবে। প্রথমে বলেছি সেট দ্য কার্সার ইন পার্টিকুলার সেল, যেখানে টোটাল বার হবে সেখানে কার্সারটাকে ক্লিক করো, তারপরে কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস F9 এই দুটো সুইচ টিপবে, প্রথমে কন্ট্রোল টিপবে তারপরে F9 টিপবে, দেখবে এরকম দ্বিতীয় বন্ধনী ওপেন ক্লোজের ব্র্যাকেট চলে আসবে একটা, ঠিক আছে। ওর ভিতরে সমান চিহ্ন দিয়ে যে সংখ্যাগুলোকে যোগ করতে চাইছো সেই সংখ্যাগুলো প্লাস প্লাস সাইন দিয়ে বসাবে, টোটাল সাবজেক্টের মার্কসগুলো, ওকে। দিয়ে শুধু F9 টিপবে, তাহলে যোগটা হয়ে যাবে, ঠিক আছে। দেখো, না দেখলে বুঝতে পারবে না। আমি এখানে কার্সারটা টোটালে ঘরে রেখেছি তো, কন্ট্রোল টিপে F9 টিপলাম, এসছে। প্রথমেই সমান চিহ্ন দিতে হবে, বলো যোগ করতে হবে কত, 85 প্লাস 44 প্লাস কত আছে, 55 প্লাস 78, দিয়ে এবার কি করব, শুধু F9 টিপবে, শুধু F9 টিপো, রেজাল্টটা চলে আসবে 262, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা টোটাল বার করে নিতে পারবো, এটার ক্ষেত্রেও তাই করতে হবে। পার্সেন্টেজ বার করতে গেলে কি করতে হয়, এইটাকে একটা দুটো তিনটে চারটে দিয়ে ভাগ করলে তো হয়ে যাবে, 4 দিয়ে ভাগ করলে হয়ে যাবে। যদি সাবজেক্টগুলো 100 নাম্বারের হয় তবে যটা সাবজেক্ট তত দিয়ে ভাগ করা যায়, কিন্তু যদি সাবজেক্ট 100 নাম্বারের না হয় তাহলে কি করে পার্সেন্টেজ বেরোবে। তোমাকে বললাম এটা 90-এর পরীক্ষা, এটা তোমার এটাও 90-এর পরীক্ষা, এটা 80-র পরীক্ষা, তাহলে এবার পার্সেন্টেজ কি করে বার করবে, 4 দিয়ে ভাগ করলে পার্সেন্টেজ কিন্তু বেরোবে না। সেই ক্ষেত্রে টোটাল ইন্টু 100 ডিভাইডেড ফুল মার্কস, ফুল মার্কস মানে মোট কত নম্বরের পরীক্ষা, ঠিক আছে। টোটাল যা পেয়েছো তাকে 100 দিয়ে গুণ করবে, মোট যত নম্বরের পরীক্ষা তত দিয়ে ভাগ করতে হবে, এটা হচ্ছে পার্সেন্টেজ বার করার ফর্মুলা। আর 100 নম্বরের পরীক্ষা যদি সবগুলো হয় সেক্ষেত্রে ইজিলি যতগুলো সাবজেক্ট তত দিয়ে ভাগ করে দাও, নো প্রবলেম। আচ্ছা, পার্সেন্টেজ তাহলে কি করবো, সেম জিনিস, কন্ট্রোল প্লাস F9 টিপবো, এবং প্রথমেই সমান চিহ্ন না দিলে কিন্তু হবে না, সমান চিহ্নটা প্রথমে দিতে হবে, ঠিক আছে। সমান চিহ্ন না দিলে রেজাল্ট আসবে না। দেখো আমি সমান চিহ্ন দিলাম না, আমি 262-কে 4 দিয়ে ভাগ করব, তাহলে 262 বিভক্ত চিহ্ন হচ্ছে এটা, এটা জানো কি, কম্পিউটার বিভক্ত চিহ্ন হচ্ছে এটা, 4 দিয়ে ভাগ করব। এবার F9 টিপি, কি আসছে না, ঠিক আছে। তাই আমাকে প্রথমেই কি চিহ্ন দিতে হবে, সমান চিহ্ন দিতে হবে। এবার F9 টিপো, আসছে, ও F10 টিপে দিয়েছি ভুল করে, আন্ডু, ডিলিট করে আমি এটাকে,
অ্যাক্টিভ হয়ে গেছে মেনু। আচ্ছা F9 এবার এসছে। তাহলে টোটাল এবং পার্সেন্টেজ বার করাটা বুঝতে পারলে। আচ্ছা আরেকটা জিনিস শিখিয়ে দিই, টোটালটা এইভাবেও বার করতে পারো, এইটাতে হলো। নেক্সট কন্ট্রোল প্লাস F9 টিপবে, কন্ট্রোল প্লাস F9 টেপার পর এইখানে দেখবে সাম, সাম মানে হচ্ছে যোগ করা, ঠিক আছে। সাম লেফট অথবা সাম অ্যাবভ, এই দুটো ফাংশন ইউজ করেও যোগ করতে পারো। সাম লেফট মানে বাম দিককারগুলো যোগ করবে, সাম অ্যাবভ মানে উপরেরগুলো যোগ করবে, এইভাবেও করতে পারো। এটা কিভাবে করবে দেখো, আমি এইখান থেকে বাম সাইডের গুলোকে তো যোগ করতে চাইছি তাই না, তাহলে বাম দিকে নাম্বারগুলোই তো আছে। একটা জিনিস মাথায় রাখবে, দেখা গেল তোমার রোল লেখা আছে এখানে, এই ক্লাস নেই, রোল যদি সংখ্যায় থাকে তাহলে লেফট যদি করো তাহলে বাম দিকে রোলটাকে যোগ করে নেবে, যদি সেটা নাম্বার ফরম্যাটে থাকে। আমার রোলটাকে নাম্বার ফরম্যাটে রাখিনি, প্রথমেই টেক্সট দিয়ে দিয়েছি, তার মানে এটাকে যোগ করবে না, নাম্বারে শুধুই নাম্বার থাকতে হবে, ঠিক আছে, তাহলে সমস্যা নেই। তাহলে এখানে কন্ট্রোল F9 টিপবে, সমান চিহ্ন দিবে, সাম SUM সাম মানে যোগ, ব্র্যাকেটের মধ্যে প্রথম বন্ধনী দিয়ে কাকে যোগ করতে চাইছো, আমি এখানকার বাম দিককার গুলো, লেফট লেফট LEFT, ব্র্যাকেট ক্লোজ, ঠিক আছে, দিয়ে শুধু F9 টিপে দাও, ঠিক আছে। তাহলে সাম লেফট, আমি যদি বলি এই যে এইগুলো যোগ টোটালটা এখানে বার করো, এখানে বার করো, এই টোটালটা এখানেই বার করো, এখানে যতগুলো আছে তার টোটালটা এখানে বার করো, কন্ট্রোল প্লাস F9 টিপো, ইকুয়াল টু দাও SUM সাম, কি লিখবো বলো, ABOVE, প্রথম বন্ধনী ওপেন এন্ড ক্লোজ, ঠিক আছে, দিয়ে শুধু F9। ভুল লিখলাম কিছু, উন্ডু করি, সাম, ও এখানে তো প্রথম বন্ধনীটা ওপেন ক্লোজ নয়, সরি, প্রথম অ্যাবভটার কি করতে হবে, উপরে এইটা ক্লোজ করতে হবে, ঠিক আছে। সামের ভিতরেই অ্যাবভ ক্লোজ, অ্যাবভ বা লেফট লেখা থাকবে। এবার F9 184, ওপরে এগুলো যোগ করে নিলো। অনেক সময় তুমি ধরো একটা টেবিল তৈরি করেছো, এখানে প্রোডাক্টের নাম আলু এত টাকার, পটল এত টাকা, ঝিঙা এত টাকার বাজার করেছো, লাস্টে টোটাল বার করতে হবে তো, তাহলে সাম অ্যাবভ ওপরেরগুলোকে যোগ করে নেব, ঠিক আছে। তুমি এরকম টেবিল করেছো, এখানে প্রোডাক্টের নাম তার রেট, প্রোডাক্টের নাম রেট লিখে নিয়েছো, অনেকগুলো করে নিয়েছো, লাস্টে বললে এখানে টোটালটা বার করো, তখন সাম লিখবা, অ্যাবভ বলবা, উপরে যা থাকবে সব যোগ যোগ করে নেবে, ওকে। তাহলে এইভাবে আমরা যোগটা করতে পারবো, যোগ যেমন বেরোলো, পার্সেন্টেজটা বার করে নিতে পারলে, তাহলে টোটাল পার্সেন্টেজ এখানে বার করে নাও। এইটা এখানে একটা জিনিস বলে দিই, এখানে যেটা দেখতে পাচ্ছ কন্ট্রোল প্লাস F9 করে, কন্ট্রোল F9 এ যদি কাজ না করে, তাহলে লেআউটের ভিতরে ফর্মুলা বলে একটা অপশন আছে, আছে এইখানে যাবে, যে ঘরে কার্সারটাকে রেখে দিবে, ফর্মুলার ভিতরে গিয়ে এইখানে গিয়ে লিখে দিতে পারবে, লেখাই আছে দেখো, ইকুয়াল টু সাম অ্যাবভ লেখা আছে, অ্যাবভের জায়গায় এখানে আছে, মানে কি করবো এটাকে, আমি অ্যাবভটা কেটে দিয়ে লেফট LEFT দিয়ে ওকে করবে, তাহলে হয়ে যাবে, ঠিক আছে। তাহলে পার্সেন্টেজে বার করে নাও, পার্সেন্টেজটা এখান থেকেও বার করতে পারো, ফর্মুলাতে যাও, ওই সাম অ্যাবভ ট্যাবভ কেটে দাও, এখানে সমান চিহ্নটা বসাও, 255/4, এটা 231, দুইভাবে করতে পারো, এখান থেকে করতে পারো, অথবা কোথা থেকে করতে পারো বললাম, কন্ট্রোল প্লাস F9 সমান চিহ্ন কত পেয়েছে, 231/4, শুধু F9, ঠিক আছে। এইটা করবে, টোটাল পার্সেন্টেজটা বার করবে সবারই এন্ট্রি করার পর। নেক্সট, ও এরপরে আমি পিকচার অপশানে চলে এসেছি, মানে টেবিলের আর কিছু দেখায়নি, কিন্তু টেবিলে আরও কিছু আছে, এখান থেকে এবার দেখিয়ে দিই যেটা লেখানো নাই, ঠিক আছে। টেবিলের তো আমরা করলাম কোথা থেকে, ডিজাইন ট্যাব, সরি লেআউট ট্যাবের ভিতর থেকে, লেআউট ট্যাবের ভিতরে আর কি সেরকম ইম্পর্টেন্ট অপশান আছে, অ্যালাইনমেন্ট তো বললাম, হ্যাঁ এইখানে একটা জিনিস আছে দেখো, টেক্সট ডাইরেকশন। টেক্সট ডাইরেকশন হচ্ছে তোমার যদি অনেক সাবজেক্ট হয়, বেঙ্গলি, ইংলিশ, ম্যাথ, হিস্ট্রি, লাইফ সায়েন্স, জিওগ্রাফি, 7টা সাবজেক্ট, 7টা সাবজেক্টের নাম যদি গোটা গোটাই লেখো, তাহলে টেবিলে আঁটবে না, তোমার খাতায় আঁটবে না, বড় বড় করে আঁটবে না, মার্কশিটের ডিজাইনটা চেঞ্জ করতে হবে। সেক্ষেত্রে এটা ছোট যদি করতে চাও, এইটাকে ডাবল ক্লিক করো, দেখো ছোট হচ্ছে, কিন্তু কতটা ছোট হচ্ছে, যতটা লেখা আছে ততটাই সাইজ নিচ্ছে, ঠিক আছে, তার থেকে ছোট হচ্ছে না। তাহলে এখানে ডাবল ক্লিক করো, এই দেখো ছোট হচ্ছে, মানে এইরকমভাবে ছোট হচ্ছে, তাহলে কলমগুলো ছোট না করলে তো আমি আঁটাতে পারবো না। তো এই জিনিসটাকে, এই লেখাগুলোকে যদি আমি একটু এখান থেকে ডাইরেকশন চেঞ্জ করে দিই, সিলেক্ট করে নাও সবগুলোকে, ডাইরেকশনে যাও, এরকমভাবে বা এরকম, বা হ্যাঁ এরকম, এরকম লম্বা যদি লম্বালম্বি করে নিই, এবার ডাবল ক্লিক করো, দেখো কত ছোট হচ্ছে, অনেকটা ছোট হচ্ছে না। তাহলে সাবজেক্টের নামগুলোকে আমরা এইভাবে
ছোট করে নিতে পারি। তাহলে একাধিক সাবজেক্ট আমরা এন্ট্রি করতে পারবো, তাহলে আমার টেবিলটা অনেক ছোট হয়ে যাবে। তাহলে এই ডিজাইনটা আমরা ডাইরেকশনটা সিলেক্ট করে নিয়ে এখান থেকে চেঞ্জ করতে পারি। টেক্সট ডাইরেকশন, বোঝা গেল? এই ডাইরেকশন যে কোনো লেখা, তুমি রোলটাকে চাইছো, নামকে চাইছো, জাস্ট ক্লিক করো, এখানে গিয়ে ক্লিক করো, একসাথে সিলেক্ট করে নাও, দিয়ে ডাইরেকশনে গিয়ে ক্লিক করো, দেখো ডাইরেকশন চেঞ্জ হয়ে যাবে। যবার ক্লিক করবে ডাইরেকশন অটোমেটিক রোটেট হবে। ঠিক আছে, ক্লিক করো, এই দেখো রোটেট হচ্ছে, বুঝেছে? তাহলে ডাইরেকশন চেঞ্জ করতে পারবে। আরেকটা আছে কি সেল মার্জিন। সেল মার্জিন বলতে কি আমরা সেলকে যখন ছোট করি, একদম দেখো সময় এতটা জায়গা থাকা সত্ত্বেও কিন্তু হচ্ছে না, যে আমার জায়গা অনেকটা থেকে যাচ্ছে, তবুও লেখাগুলো নিচে লাইনে চলে আসছে, যে এতটা ফাঁকা থাকছে এখানে, এটা মার্জিন আছে, সেলে মার্জিন দেওয়া আছে, দেখতে পাচ্ছ তো? পেজে যেমন মার্জিন থাকে, সেলের ভিতরেও মার্জিন আছে। তো এই মার্জিনগুলো একটু কমাতে বাড়াতে আমরা পারি, দরকার হলে চেঞ্জ করতে পারি এইগুলো। আর টেবিল এইটাকে লম্বা চওড়া বড় ছোট করার জন্য এইখানে অপশান আছে, এটা থেকে আমরা বড় ছোট করতে পারি, যে ক্লিক করে দেখতে পাচ্ছ যেখানে কার্সার আছে তার হাইট উইথ আমরা বাড়াতে পারবো, এটা টেনেই করে নিতে পারি এগুলো আমরা। ঠিক আছে, এই অপশানে যাওয়ার দরকার নেই। আর এখান থেকে সেরকম কোনো অপশান তোমাদের এখন এই মুহূর্তে করার দরকার নেই। আর একটা জিনিস করবে, ডিজাইন বলে যে ট্যাবটা আছে দেখো, এই ডিজাইন ট্যাবে যাবে। ঠিক আছে, ডিজাইন ট্যাবে গিয়ে কি হবে, ডিজাইন ট্যাব থেকে টেবিলের ডিজাইন চেঞ্জ করতে পারবে। কেমন ডিজাইন চেঞ্জ করবে, টেবিলটাকে পুরোটা সিলেক্ট করে নাও, পুরোটাই সিলেক্ট করে নিলে। ঠিক আছে, ডিজাইনের এইখানে প্রথমে দেখে নিই আমরা, কিছু ডিজাইন দেওয়া আছে দেখো, এখানে এইখানে অনেক রকমের ডিজাইন দেওয়া আছে, দেখতে পাচ্ছ? এই যে ডিজাইনগুলো, এই দেখো অনেক রকম ডিজাইন করে দেওয়া আছে, কোন ডিজাইনটা ভালো লাগছে, যে কোনো একটা ডিজাইনের উপর জাস্ট ক্লিক করো, তাহলে সেই ডিজাইনটা এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। এই যে বুঝতে পারছো তো, এটা যদি নিতে এরকম হতো, এটা এরকম, এটা এরকম, তাহলে যেটার উপর ক্লিক করবে সেই ডিজাইনটা এখানে চলে আসবে। এই ডিজাইন থেকে এই ডিজাইনের বাইরেও কি আছে, শেডিং আছে। শেডিং মানে স্পেসিফিক কালার, আমি চাইছি এইখানে আলাদা কালার দেবো, যেটা এখানে শেডিং থেকে দিতে পারবে, এই শেডিং থেকে তুমি নিজের ইচ্ছা মতন কালার সেট করতে পারবে। এই জায়গাটায় আলাদা কালার দেবে, এই শেডিংয়ে যাও, এইখান থেকে আলাদা কালার দিয়ে দাও। এই নেম রোল ক্লাস সাবজেক্ট এইগুলো নিয়ে আলাদা কালার দেবো, এখানে গেলাম, এখানে গিয়ে আমি আলাদা কালার চুজ করে নিলাম, এখান থেকে হ্যাঁ এরকম আলাদা কালার চুজ করে নিতে পারি। তাহলে ইন্ডিভিজুয়াল কালার চুজ করতে পারি আমরা শেডিং অপশন থেকে। এই যে শেডিংটা দেখতে পাচ্ছ না, এই শেডিং অপশন থেকে। আর এই বর্ডার বলে যে অপশন থেকে, বর্ডার থেকে অলরেডি আমরা করেছিলাম, বর্ডারের স্টাইল চেঞ্জ করেছিলাম। এই বর্ডার থেকে টেবিলের বর্ডারগুলো চেঞ্জ করতে পারবে, পুরো টেবিলটাকে কিন্তু সিলেক্ট করবে। ঠিক আছে, দিয়ে বর্ডার অপশানে যাও, এই বর্ডারে গিয়ে দেখো এই যে অল বর্ডার হয়ে আছে না, অল বর্ডার, কিন্তু অল বর্ডার মানে কি, আমাদের নর্মাল বর্ডারটা আসছে, নর্মাল দাগটা আসছে। এই দাগের স্টাইলটা চেঞ্জ করেছিলাম কি করে বলো তো, এর আগে আমরা কি করে দাগের স্টাইল চেঞ্জ করেছিলাম বলো? বর্ডার অপশানে যাবো, কোথায় যাব, বর্ডার স্টাইল চেঞ্জ করব, কোন অপশানে যাব, আমরা করেছি কিন্তু পেজ বর্ডারে করেছি, দেখো পেজ বর্ডারে করেছি। এখানে কোন অপশনটা যেতে বলেছিলাম, সব নিচেরটা বলেছিলাম না, বর্ডার এন্ড শেডিং এইটাতে। এবার এখানে গিয়ে বর্ডার স্টাইল পেয়েছিলাম না, এখানে এই যে বর্ডার স্টাইলগুলো আছে। এবার কোন স্টাইলটা দেবে তুমি, যে কোনো একটা স্টাইল চুজ করে নাও, যে স্টাইলটা চুজ করবে সেই স্টাইলের উপর ক্লিক করবে। ঠিক আছে, এখানে অল বর্ডার হয়েই আছে, যদি স্পেসিফিক কালার দিতে চাও সেই কালারটার উপর ক্লিক করবে, দিয়ে তার উইথ চেঞ্জ করতে চাইলে করবে। উইথটা 3 আছে, 3-এর জায়গায় কম করে আমি এটাকে 1 রাখতে চাইছি, 1 দিয়ে ওকে করলাম। তাহলে দেখো এই বর্ডারটা আমার এখানে অ্যাপ্লাই হয়ে গেল। তাহলে এই বর্ডার থেকে আমরা বর্ডারের স্টাইল চেঞ্জ করতে পারবো, বোঝা গেল? আরেকটা জিনিস এখান থেকে অ্যাপ্লাই আমরা যেটা করি, ড্র টেবিল বলে একটা অপশন দেখতে পাচ্ছ। ড্র টেবিল মানে আমরা তো ইনসার্ট টেবিল থেকে গিয়ে টেবিল করলাম, এই ড্র টেবিল থেকে আমরা টেবিল ড্র করে নিতে পারি, এঁকে নিতে পারি। দেখো টেবিলে গেলাম, আমি এখানে আঁকবো, পেন, এই ড্র টেবিলে ক্লিক করলে তো পেনের মতন হয়ে গেল। তোমার একটা টেবিল এরকম একটা চারকোনা ঘর দরকার, এইখানে কলম, একটা কলম এইরকম একটা দরকার। যা আসলো, হলো না, না টাচ করেনি, যা এবার এসছে। ঠিক আছে, কম্পিউটার হ্যান্ড করছে না, টেকনিক্যাল ফল্ট হচ্ছে। ঠিক আছে, মানে ঠিকঠাক ও যেটা চাইছে সেটা আমি করতে পারছি না, এরকম কিছু একটা ফল্ট হচ্ছে। ঠিক আছে, আচ্ছা আমি কার্সারটাকে নিচে আগে এন্টার মেরে এখানে জায়গাটা করে নিলাম। এবার ড্র টেবিলে আমরা যাব কোথায়, ড্র টেবিলে ডিজাইনের মধ্যে গিয়ে ড্র টেবিল, এইখানে টেবিলটা আমি ড্র করতে চাইছি। টেবিল এলো, এইখানে কতগুলো কলম নেবে, এইখান থেকে টানবে, দেখো কলম চলে আসছে, আসছে এখান থেকে রো, এইরকম রো। তাহলে এইভাবে করতে পারবে, নিজের ইচ্ছা মতন ড্র করতে পারবে। এইখানে একটা মজার জিনিস কি, তুমি যদি এইরকম একটা দাগ চাও তাও দিতে পারো,
কিন্তু এতে পারবে না, নর্মাল টেবিল ইনসার্ট করলে কিন্তু এই দাগগুলো আসবে না। ঠিক আছে, যে দুটো ঘরের এরকম ভাগ দরকার, টেবিলের ডিজাইনটা এইরকম দরকার, এটা কিন্তু আসবে না। আচ্ছা, এটা নিয়ে ফেলেছো, মেটাবে কি করে? মার্চ করে মেটাতে পারো, অথবা এই যে ইরেজার আছে, ইরেজার দিয়ে এভাবে টেনে দেবে, এটা মিটিয়ে যাবে, এটাকে টেনে দেবে। এই যে সিলেক্ট হয়েছে, এই ক্লিক করো। হ্যাঁ, হ্যাঁ, এই যে মার্চ সেল করছিলাম আমরা, মার্চ সেলটা এটা দিয়েও হবে, বোঝা গেল তো? মার্চ সেল এটা দিয়েও করতে পারবে। এই যে রাবার দিয়ে মিটিয়ে দেওয়া যেটা, ঠিক আছে। এই টেবিলটা সিলেক্ট করলাম আমরা, লেআউটে গিয়ে ডিলিটে গিয়ে টেবিল ডিলিট। ওকে, এইখানে যখন তুমি ইনসার্ট থেকে টেবিলে গিয়ে ধরো না এরকম একটা টেবিল নিয়ে নিলে, এবার মার্জ সেল করার জন্য রাইট ক্লিক করে আমরা সিলেক্ট করে করছিলাম, সেটা তুমি ইরেজার নিয়ে এইখানে গিয়ে মার্জ করতে পারো, এইভাবেও মার্জ করতে পারো, ঠিক আছে, অথবা এইভাবেও মার্জ করতে পারো। বোঝা গেল? তাহলে ইরেজার দিয়েও মার্জ করতে পারবে, দু তিন রকম উপায় থাকলো, যেটা দিয়ে খুশি অ্যাপ্লাই করবে। বলো টেবিল নিয়ে আর তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা? হ্যাঁ, ইনসার্টের এই টেবিল অপশনটা, হ্যাঁ, টেবিলটা নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা, যে টেবিলের এটা বুঝতে পারলাম না। তোমাদের প্র্যাকটিক্যাল যে কাজটা করবে সেটা হচ্ছে এই টেবিল এইরকম একটা ডিজাইন করবে, এই ছকেই করবে, যে ছকটা দিলাম সেই ডিজাইনে করবে, সেখানে মার্কস এন্ট্রি করবে এবং টোটাল পার্সেন্টেজ গ্রেড বার করে সেটাকে সেভ করে রাখবে। ঠিক আছে, প্রত্যেকে নিজের নামে সেভ করবে, একটা ফোল্ডার করে তার মধ্যে সেভ করে রাখবে, আমি দেখবো। হ্যাঁ, ডিলিট করে দিয়েছে, ফোল্ডারকে ড্রাইভের মধ্যে রাখবে, ড্রাইভের মধ্যে রাখবে, তাহলে অত সহজে বুঝতে পারবে না। দেখো ফোল্ডার ড্রাইভ কি করে, ড্রাইভের মধ্যে কি করে রাখবে, ঠিক আছে, আমি এটাকে মিনিমাইজ করি। প্রথমত ফোল্ডারটা তৈরি করবে, মাই কম্পিউটার বলে আইকনটা তো আছে ডেস্কটপে, ডাবল ক্লিক করে দেখবে এর ভিতরে সি এবং ডি ছাড়াও অন্য কিছু আছে কি না। কিছু না থাকলেও একটা থাকবে, কি থাকবে? সি থাকবে। সি এর বাইরে যদি ডি ই অন্য কিছু থাকে এরকম ড্রাইভ, এটাকে হার্ড ডিস্ক ড্রাইভ বলা হয়, তবে সি বাদ দিয়ে অন্য কিছুতে ঢুকবে। আর কিছু না থাকলে সিএ ঢুকো, কিছু উপায় নাই, যেহেতু একটাই আছে তখন তুমি সিএই করতে পারো। জেনারেলি আমরা সিএ কিছু রাখি না, সিএ রাখলে কি হয়, ওই যে বলেছিলাম মেশিন যদি খারাপ হয়, একটা মেশিন কোনো একটা খারাপ হয়ে আছে, এটা ফরম্যাট করতে হবে, আমি আজকে ফরম্যাট করবো সন্ধ্যায়, ঠিক আছে, তো এই ফরম্যাট করলে ওর কিছু আর পাবে না যারা সেভ করে রেখেছে। সি এর মধ্যে যদি রাখো, এইটার মধ্যে সি এর মধ্যে রাখো, অথবা এই এলাকাটাই যদি রাখো ডেস্কটপ, এই যে উপরে ফাঁকা জায়গায় এখানে রাখলেও পাবা না। সি এর মধ্যে কি কি থাকে বলে দিই, এই ডেস্কটপটা থাকে, তারপরে তোমার ওই যে মাই ডকুমেন্টস, মাই পিকচার, যে ছবি টবিগুলো আঁকি না, এগুলো সব সি এর মধ্যেই থাকে। ঠিক আছে, তাই আমরা কি করি, কোনো ড্রাইভে ঢুকবো, আমরা সরাসরি কোথায় যাব, এইখানে তোমার এক্সট্রা যে ড্রাইভটা থাকবে সেইটাতে ডাবল ক্লিক করে ঢুকবে, সেখানে অনেক ফোল্ডার থাকতেই পারে, এরকম দেখবে অনেক ফোল্ডার থাকবে, কারো ফোল্ডারে কিছু করার দরকার নেই, কারণ পার্সোনাল ফোল্ডার থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, তোমরা নিজের ফোল্ডার তৈরি করে নাও। কি করে তৈরি করবে, ফাঁকা জায়গায় রাইট ক্লিক করবে, ফাঁকা জায়গাতে, কারো উপরে রাইট ক্লিক করতে যাবে না, উপরে রাইট ক্লিক করা মানে এই ফোল্ডার নিয়ে কাজ হবে, যে ফোল্ডারের উপর রাইট ক্লিক করেছো বা ফাইলের উপর রাইট ক্লিক করেছো তার উপর অ্যাপ্লাই হবে। তাই আমরা কোথায় করব, ফাঁকা জায়গায় রাইট ক্লিক করে নিউ, নিউ এর মধ্যে গিয়ে ফোল্ডার, এটা তো করতে পারো, অথবা দেখো নিউ ফোল্ডার উপরে লেখাই আছে একটা, এখানে ক্লিক করলেও ফোল্ডার চলে আসবে। ঠিক আছে, তাহলে রাইট ক্লিক করলাম, নিউ ফোল্ডার দিয়ে ফোল্ডারটার নাম দিয়ে দাও, ফোল্ডারটার এখান থেকে নাম দিয়ে দাও, হয়তো ধরে নাও অমিত, অমিতের ফোল্ডার এটা, তাহলে তাহলে অমিত নামটা আমি এখানে লিখলাম, অমিতের ফোল্ডার, অমিত ক্লিক করলাম, অমিত নামে ফোল্ডারটা তৈরি হয়ে গেল। মাথায় রাখবে অমিত ফোল্ডারটা কোথায় তৈরি করেছো, কোথায় তৈরি করেছো, মাই কম্পিউটার কার মধ্যে, ডি এর মধ্যে, ডি ড্রাইভে, মাই কম্পিউটারের ডি ড্রাইভে, এটা মাথায় রাখবে। এবার তুমি যে এটা তৈরি করলে টেবিলটা, এটাকে এবার সেভ করবে। ঠিক আছে, ডিজাইন হয়ে গেল, সব কিছু হয়ে গেল, যতটা কাজ হয়ে যাক একে সেভ করবে, বাটনে যাবে সেভ, প্রথমবার সেভ না করা থাকলে তো নাম চাইবেই, তাহলে নাম দিয়ে দাও, এটা অমিত যেহেতু তৈরি করছে অমিতেরই টেবিল, অমিত নামেই সেভ করছি আমি। ঠিক আছে, সেভ যদি ক্লিক করে দিই তাহলে কোথায় সেভ হবে বলো তো, ওই ফাইলটা এইখানে সেভ হবে, দেখো কোথায় লেখা আছে ডকুমেন্টস, লাইব্রেরির ভিতরে ডকুমেন্টস বলে ফোল্ডার আছে, তার ভিতরে গিয়ে সেভ হয়ে যাবে। কিন্তু এখানে তো আমি সেভ করবো না এখনই, কিন্তু সেভে ক্লিক করার আগে পর্যন্ত লোকেশন চেঞ্জ করতে পারবা তুমি। ঠিক আছে, লোকেশন চেঞ্জ করো, তাহলে কোথায় যাব আমি বলো তো, মাই কম্পিউটারে যাব,
মাই কম্পিউটার এখান থেকে নামাবে সাইড থেকে, ঠিক আছে? বুঝতে পারছো তো এটা? কম্পিউটারটা কোথায় আছে? মাই কম্পিউটার, এই দেখো কম্পিউটার লেখা আছে, দেখতে পাচ্ছ? তাহলে কম্পিউটারে ক্লিক করতে পারো, না করতে পারো, কোনো ব্যাপার নাই, সরাসরি ডি দেখতেও পাচ্ছ তুমি এখান থেকে। ডি এ ক্লিক করো, যেই ডি এ ক্লিক করবা ডি এর ফোল্ডারগুলো এখানে দেখাবে, যতগুলো তৈরি করেছো। এই দেখো অমিত নাম দেখতে পাচ্ছ? এখানে নাম না দেখতে পেলে এইভাবে নামাবে, নামিয়ে দেখবে, স্ক্রল করে দেখবে কোথায় আছে, ঠিক আছে? তোমার অমিতটাকে খুলতে হবে, আলমারি না খুললে তো ফাইল ঢুকাতে পারবো না। তা অমিতকে ডাবল ক্লিক করবে, এখানে ডাবল ক্লিক করে খুলে দেবে, ঠিক আছে? না হলে অমিতের পর ক্লিক করে দেখো এখানে ওপেন চলে এসছে, সেভ নাই কিন্তু কি এসছে, ওপেন চলে এসছে। ওপেনে ক্লিক করে দেখো অমিত খুলে গেল, অমিতের ভিতর ফাঁকা, অর্থাৎ এখানে কোনো ফাইল নেই। হ্যাঁ, তাহলে কম্পিউটার ওপরটা ফলো করো, কম্পিউটারের মধ্যে ডি, ডি এর মধ্যে এখন তুমি কোথায় আছো? অমিত নামক ফোল্ডারে আছো। এবার দেখো সেভ বাটনটা অ্যাক্টিভ হয়েছে, ফাইলের নাম দিয়েছো অমিত, কি করবো এটাকে আমি সেভ, ওখানে গিয়ে সেভ হয়ে গেল, ঠিক আছে? তাহলে এই ফাইলটার নাম অমিত অলরেডি দিয়ে দিয়েছি। এখানে যদি তুমি নতুন করে কিছু লেখো, এখানে কিছু যদি মার্কস এন্ট্রি করো, এবার যদি সেভ করো তাহলে কি হবে, এই সেভ করলাম অর্থাৎ অমিত ফাইলেই এটা সেভ হবে, ঠিক আছে? তুমি বন্ধ করে দাও, বন্ধ করে দিয়ে পরের দিন সে খুলবে কি করে, মাই কম্পিউটারে যাবে, এই ড্রাইভটা খুলবে, এখানে গিয়ে অমিত নামক ফোল্ডারটা খুলো, এই যখন অমিত খুলবে দেখবে এর মধ্যে এই ফাইলটা ঢুকে বসে আছে, এই যে, ঠিক আছে? এইটাকে ডাবল ক্লিক করলে তোমার ওই ফাইলটা খুলে যাবে ডাইরেক্টলি, এটা বোঝা গেল? হ্যাঁ, এবার যদি কেউ এই ডি ড্রাইভে ঢুকে অমিত ফোল্ডারটাকে ডিলিট করে স্পেসিফিক তোমার বুঝে বুঝে, ঠিক আছে, তাহলে কি হবে, এইটা একটা ঠিক করবি কি করে। আর একটা জিনিস করা যায়, ফোল্ডারটাকে যদি দেখতে না পাই, হুম, ফোল্ডারটাকে হাইড করে দিতে পারো, বা ফোল্ডারটার নাম, নাম না দিলে তো ধরো নামই নাই, তোমার যদি নামের উপর রাগ থাকে তাহলে নাম দেখে ডিলিট করবে, তাহলে নামই না দিয়ে ফোল্ডার তৈরি করতে পারো, পারো তৈরি করতে নামহীন ফোল্ডার। তোমাদের একটা টাস্ক থাকলো, তোমাদেরকে দিয়ে রাখলাম, তোমরা কি করে বার করবে জানি না, যেখান থেকে হোক এক্সপেরিমেন্ট করে নামহীন একটা ফোল্ডার তৈরি করে দেখাবে। নামহীন ফোল্ডার দেখাচ্ছি, এই যে এটা ফোল্ডারটা কোনো নাম আছে, স্পেস দিয়ে করে দেখাবে কিনা, তোমাকে দিলাম, গুগলকে জিজ্ঞেস করে করো না কেন। হ্যাঁ ওইটাই, এইটা তো টাস্ক, তোমাদের টাস্ক থাকলো, কি থাকলো, একটা হচ্ছে ফোল্ডার কি করে হিডেন করতে হয়, ফোল্ডারের আইকন কি করে চেঞ্জ করতে হয়, ঠিক আছে, আর নামহীন ফোল্ডার কি করে তৈরি করতে হয়, তিনটে টাস্ক থাকলো। আইকনটা পারবে না কারণ ফোল্ডার আইকন বলতে ফোল্ডারটা এটা দেখুন কেমন প্রজাপতির মতন লাগছে না একটা চিহ্ন, এটাও কিন্তু ফোল্ডার, এর ভিতরে ডাবল ক্লিক করে এর মধ্যে অনেক ফাইল আছে, ঠিক আছে? তাহলে ফোল্ডারটা দেখতে কি একটু অন্যরকম করতে পারে, আর কিরকম আছে ফোল্ডার দেখি, এই তো গাছের মতন একটা আছে, ঠিক আছে? হ্যাঁ, এইটা এইটা এটা একটা ছবি, এই ছবিটাকেও ফোল্ডার হিসাবে রাখতে পারি আমি, এই ছবি মানে ফোল্ডারের যে চেহারা এইটাকে অ্যাজ এ পিকচার এরকম করে দিতেও পারি, ঠিক আছে? তো এই আইকন কি করে চেঞ্জ করতে হয়, ফোল্ডারের আইকন কি করে চেঞ্জ করবে, এটা তোমাদের টাস্ক থাকলো, তোমরা ইউটিউব দেখে হোক, গুগলে সার্চ করে হোক, করে আমাকে দেখাবে, তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ তোমরা এক্সপেরিমেন্ট করতে পেরেছো, আর না পারলে তখন আমি দেখাবো, কিন্তু আগে চাইছি তোমরা কি করে শিখছো। দেখা গেল যে আমি যেটা জানি তার থেকে তোমরা ভালো কিছু শিখে গেলে, তাহলে আমার শেখা হবে, ঠিক আছে? তাহলে এইটা তিনটে টাস্ক, একটা হচ্ছে নামহীন ফোল্ডার, একটা হচ্ছে ফোল্ডার হিডেন, ফোল্ডারটা আছে কিন্তু কেউ দেখতে পাবে না, এখানে মনে হয় ডেস্কটপে কিছু আছে নাকি দেখি, নাই, ফোল্ডার থাকবে কিন্তু কেউ দেখতে পাবে না, ঠিক আছে? আর একটা হচ্ছে কি বললাম, আইকন, ফোল্ডারের আইকন কি করে চেঞ্জ করবে, এই তিনটে কাজ করবে, ঠিক আছে? তাহলে এই ফোল্ডার তৈরি করা, ফোল্ডারকে সিকিওর করে রাখা, মানে এগুলো পারবে। অনেক সময় কি হয় বলতো, দেখো পার্সোনাল মেশিন ছাড়া কোনো জিনিস সিকিওর হয় না, পার্সোনাল মেশিন ছাড়া কোনো জিনিসই কিন্তু সিকিওর হবে না। আচ্ছা এটা মানে স্টপ করে নি, স্টপটা করে দিই আগে তারপরে কথা বলি।